বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিস্থলে যান মির্জা ফখরুল। শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মোনাজাত করেন। এরপর সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে 255 ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল। এরপরই তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্তমানে স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় ভারপ্রাপ্ত স্পিকারই শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এদিকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা অনুসরণ করাতে বলা হয়েছে। ছাত্র রাজনীতি দিয়ে যেই পথ চলা শুরু হয়েছিল সেই পথ পেরিয়ে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, মন্ত্রী, দলের মহাসচিব এবং শেষ পর্যন্ত বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি ঠাকুরগাঁয়ের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের দীর্ঘ যাত্রার নতুন ঠিকানা এখন বঙ্গভবন। রাজনীতির মঞ্চ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে এক দীর্ঘ অভিযাত্রার নতুন অধ্যায়। শফিকুল হকের রিপোর্ট। আমি কোনো আগন্তুক নই। এই খররুদ্র জলজ বাতাস, মেঘক্রান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। ঠাকুরগাঁয়ে ভালোবেসে সবাই তাকে মির্জা আলমগীর নামেই ডাকে। রাজপথ থেকে সংসদ, সংসদ থেকে মন্ত্রিসভা, আর দলীয় রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে এবার যাত্রা বঙ্গভবন। খোদার কসম, আমি ভিনদেশের পথিক নই, আমি কোনো আগন্তুক নই। তবে এই যাত্রা একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে প্রায় 6 দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রাম আর নানা বাঁক পেরোনোর ইতিহাস। আমি 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য। বিশ্ববিদ্যালয় জীবনেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। 60-এর দশকে ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা তার রাজনৈতিক পথ চলার সূচনা করে। মুক্তিযুদ্ধের সময়ও ছিলেন সক্রিয়। স্বাধীনতার পর ফিরে আসেন শিক্ষকতায়। তবে রাজনীতি থেকে দূরে থাকেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। একদিকে ইন্ডিপেন্ডেন্স, আরেকদিকে গণতন্ত্র, ডেমোক্রেসি, সবগুলো মিলিয়ে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় ফোরাম, রাইট ফোরাম ফর দ্য প্যাট্রিয়টিক ইয়াং ফোর্সেস টু জয়েন বিএনপি। 80-এর দশকের শেষ দিকে স্থানীয় রাজনীতিতে সরাসরি সক্রিয় হন। প্রথমে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 1992 সালে দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির। এরপর ধাপে ধাপে জাতীয় রাজনীতিতে উত্থান। 2001 সালে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব নেন কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর। কিন্তু তার সবচেয়ে বড় রাজনৈতিক অধ্যায় শুরু হয় বিরোধী রাজনীতির সময়। 2009 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, 2011 সালে দায়িত্ব পান ভারপ্রাপ্ত মহাসচিবের, আর 2016 সালে বিএনপি মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দীর্ঘ সময় তিনি ছিলেন বিএনপির রাজপথের প্রধান মুখগুলোর একজন। তবে পথ যত বড় হয়েছে, রাজনৈতিক পথ ততটা মসৃণ হয়নি মির্জা আলমগীরের। জীবনে 11 বার কারাবরণ করতে হয়েছে তাকে। সব মিলিয়ে প্রায় 3.5 বছর কেটেছে কারাগারে। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্নান করলো আপনার সামনে, বাবার সঙ্গে ঈদ করতে চাই। সেই দেশে এর জন্য যুদ্ধ করেছিলাম। 2026 সালে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর নতুন অধ্যায় শুরু হয় তার রাজনৈতিক জীবনে। আবারও সংসদ সদস্য হন, মন্ত্রিসভায় দায়িত্ব পান এবং দীর্ঘদিনের দলীয় দায়িত্বের পর এবার আসে আরও বড় পরিবর্তন। 20 আগস্ট 2026, 35 বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 167 ভোট বেশি পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। ভোটের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে বদলে যায় তার পরিচয়।
বিএনপির মহাসচিব থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শফিকুল হক, ৭১, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে আনন্দ উচ্ছ্বাসে ভাসছে তার জন্মভূমি ঠাকুরগাঁয়ের মানুষ। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা। আনন্দে করেছেন মিষ্টি বিতরণ এবং সেই সাথে বের করেন আনন্দ র্যালিও। তানভীর হাসান তানুর তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁয়ের মাটির সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পর্কটা শুধু রাজনীতির নয়, শেকড়ের। সেই শেকড়ের মানুষ যখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসার যোগ্যতা অর্জন করেছে, তখন আনন্দটা যেন ছুঁয়ে যাচ্ছে ঠাকুরগাঁয়ের প্রতিটি প্রান্তে। মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে একে অপরকে খাওয়ান মিষ্টি, জানান শুভেচ্ছা, আবার কেউ ফিরে যান স্মৃতির পাতায়। নতুন রাষ্ট্রপতির হাত ধরে অবহেলিত ঠাকুরগাঁয়ে এবার উন্নয়নের ছোঁয়া লাগবে বলে আশা স্থানীয়দের। আমরা ঠাকুরগাঁয়ের মতন একটা দিয়ার মধ্যে রাষ্ট্রপতি পাইছি, এটাই অনেক, এটা আমাদের জন্য গর্বের বিষয়। উনি ঠাকুরগাঁয়ের জন্য যা করেছেন, আমরা চাইবো এই কাজগুলোর যেন ধারাবাহিকতা ঠিক থাকে এবং নতুন নতুন কাজ যেন আমরা পাই, সেজন্য আমরা তার কাছে এই আশাটুকু করব। আমাদের ঠাকুরগাঁয়ের অবহেলিত এলাকাকে উন্নয়ন করে উনি একটি প্রতিষ্ঠাতা করবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর জেলা জুড়ে আনন্দ র্যালি বের করা হয়। এলাকায় উন্নয়নের পাশাপাশি নারীদের মূল্যায়নেও তার ভূমিকা দেখতে চান অনেকে। তো ওনার উন্নতি মানে হচ্ছে ঠাকুরগাঁওয়ের উন্নতি এবং ওনার একটা অ্যাচিভমেন্ট, ওনার সম্মান মানে ঠাকুরগাঁওয়ের সম্মান। ঠাকুরগাঁও উন্নয়ন বঞ্চিত ঠাকুরগাঁও ছিল, সেই উন্নয়ন বঞ্চিত ঠাকুরগাঁওকে অন্ধকার থেকে আলোকিত করবার জন্য ওনার প্রতি অনেকাংশে কিন্তু দায়িত্ব বেড়ে গেল। ঠাকুরগাঁয়ের এই নেতা রাষ্ট্রের অভিভাবক হওয়ায় নতুন প্রত্যাশায় বুক বাঁধছে পুরো জনপদ। শাকিলা সিথি, ৭১। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ড। ঢাকায় অবস্থিত দেশগুলোর দূতাবাস ও হাইকমিশন পৃথক বার্তায় রাষ্ট্রপতি আলমগীরকে শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসের এক বার্তায় বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নতুন যুগে দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ চীন সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি। এদিকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানায়, দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারত্ব আরও শক্তিশালী করতে রাষ্ট্রপতি ফখরুল ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য। ফ্রান্সের দূতাবাস বলেছে, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় প্রবীণ রাজনীতিক হিসেবে মির্জা ফখরুলের দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি দেয় ফ্রান্স। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে সুইজারল্যান্ডও। তৃণমূল নেতাকর্মীদের নিরন্তর সংগ্রাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হবার পর গণমাধ্যমের সঙ্গে আলাপে এমন কথাই বলেছেন রুহুল কবির রিজভী। সকালে নিজ বাসভবনে নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের জন্যই আমাদের দল এখনও টিকে আছে। রিজভী আরও বলেছেন, জনগণের দল হয়ে দেশ চালাতে হলে জনগণের কাছে জবাবদিহিতা প্রয়োজন। যেহেতু সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করে এসেছি প্রায় 10-11 বছর, তো আশা করি যে তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে তো অনেক আগে থেকেই আমার যোগাযোগ রয়েছে, সাংগঠনিক তৎপরতা সাথে সবসময় যুক্ত ছিলাম। দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্বটা অর্পণ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে, আমি সেটাকে যথাযথভাবে এবং সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে করার চেষ্টা করব। 3 দিনেও ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন প্রবাসী ফোরকান হত্যার কুল কিনারা হয়নি। কোনো মামলা হয়নি, আটক হয়নি কেউ। মাদক নিরাময় কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ নেই ওই নিরাময় কেন্দ্র থেকে পলাতক 30 জন রোগীরও। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন।
মাদকের নেশা থেকে মুক্তির জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন কাতার প্রবাসী ফোরকান মিয়া, কিন্তু চিকিৎসা শুরুর মাত্র 5 দিনের মাথায় তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, অতিরিক্ত মারধরে ফোরকানের মৃত্যু হয়েছে। তারা জানান, ফোন করে ফোরকানের অসুস্থতার খবর জানানো হয়। এরপর পুলিশের সহায়তায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। প্রয়াসে দিয়েছিলাম যে ভালোই আসার জন্য, টিকিট ছিল। ওইখানে দেওয়ার পরে ওকে নির্মমভাবে টর্চার করে ওরা ওকে মেরে ফেলে। ওখানে যে 70 থেকে 80 জন পেশেন্ট ছিল তারা সবাই আইউটনেস, তারা সবাই সাক্ষী যে ওখানকার কর্তৃপক্ষ এবং কি যে মূল মালিক, যে ওনার যে একজন ভাতিজা আছে মোহাম্মদ সাকি নামে, সেই সাকি তাকে নির্মমভাবে মারে এবং কি ওই কর্তৃপক্ষ লোকজনই তাকে মারে এবং কি এই আইডনেস ওই রুগীরাই আছে। এদিকে এই ঘটনার পর নিরাময় কেন্দ্রটিতে থাকা অন্যান্য রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। এক পর্যায়ে বুধবার দুপুরে তারা ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যান। খোঁজ মিলছে না কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদেরও। এলাকার মানুষ বলছেন, এই কেন্দ্রে অতীতেও এমন ঘটনা ঘটেছে। পূর্বেও মাদক নিরাময় কেন্দ্রে যুবক হত্যার ঘটনা ঘটেছে, তার কোনো বিচারাচার আমরা পাই নাই। গত কয়েকদিন আগে আমরা শুনতে পেলাম যে আরেকটা ছেলে এরকম মারা গিয়েছে, বিদেশি ছিল সে। এই ধরনের ঘটনা আরো বেশ আগেও ঘটছে। এখন আমি চাইতেছি যে এটা সুষ্ঠু তদন্ত হোক। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি জানিয়েছেন, এই ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিচালনা করতে গিয়ে কোনো লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছে কিনা সেই বিষয়ে আমরা তদন্ত করছি। বিশেষ করে এগুলা যেহেতু এখানে কোনো রেজিস্টার বা কোনো আলামত আমরা পাইনি, অনেকগুলো এখানে চুরি হয়ে গেছে বা লুটপাট হয়েছে, সেই ক্ষেত্রে এখনই আমরা আসলে সত্যি কিছু বলতে পারছি না, বা মালিক পক্ষ অনুপস্থিত, আমরা ওদেরকে পাইনি। কাতার প্রবাসী ফোরকান মিয়ার বাড়ি নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে। মাত্র 5 মাস আগে দেশে ফেরেন তিনি। এরপরই মাদকে আসক্ত হন। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, এবং নিহতদের কারো স্বজনদের সাথে কি আপনার কথা হয়েছে কিনা? সত্যজিৎ, দেখুন, কিছুক্ষণ আগে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার কলকাতার মোহাম্মদ খালেদ, তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেছেন। তিনি যেটা বলেছেন যে পুলিশের কাছে একটি জিডি করতে হয়, তারপর সেই জিডির কাগজ নিয়ে কিন্তু এফআরআর দপ্তরে যেতে হবে, তারপরে ছাড়পত্র পাওয়ার পর মরদেহ সীমান্ত পার করা যাবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যেই। যদি সম্পন্ন হয় তাহলে বিকেলের দিকে বেনাপোল সীমান্ত দিয়ে যে 7 জনের মরদেহ আছে তার ভিতরে 6 জনের মরদেহ কিন্তু বাংলাদেশে নিয়ে যাওয়া হবে, যার ভিতরে আছে দেবাশিস দত্ত কুষ্টিয়ার, তার সপরিবারের 4 জন, অর্থাৎ তার স্ত্রী, সন্তান এবং শ্বশুর। অন্যদিকে আছে সাভারের একজন এবং সাতক্ষীরার একজন। সাতক্ষীরার অপর একজন রেবতী সরকার, তার পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা মরদেহ কলকাতায় সৎকার করতে চায়। সেই মর্মে তারা আবেদন জানিয়েছে। এখন দেখার সরকার ছাড়পত্র দেয় কিনা। সরকার যদি সেক্ষেত্রে ছাড়পত্র দেয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, তাহলে কিন্তু কলকাতায় দেহ সৎকার করা যাবে। এবং আপাতত শুক্রবার বিকেলের মধ্যেই সীমান্ত পার করানোর একটা জোর প্রক্রিয়া চেষ্টা কিন্তু সরকারের তরফ থেকে, বাংলাদেশ সরকারের তরফ থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সেই তোড়জোড় শুরু করেছে এবং সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি কিনা, যেহেতু সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু সীমান্ত খোলা থাকে, যদি তার ভিতরে সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আগামীকাল অর্থাৎ শনিবার সকালের দিকে ফার্স্ট আওয়ারের মধ্যেই কিন্তু এই যে 6টি মৃতদেহ সেগুলি বাংলাদেশে পাঠানো হবে। ইতিমধ্যে 5 জনের মরদেহ নিতে কিন্তু কলকাতায় আত্মীয় স্বজনরা হাজির হয়েছেন। তাদের সঙ্গে নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের যারা কর্মকর্তারা আছেন তারা সরকারের নিয়ম রীতি মেনে সরকারি খরচে উদ্যোগে বাংলাদেশে 5টি দেহ কিন্তু পাঠানো হবে স্বজনদের কাছে। অন্যদিকে আপনাকে আরো একটি তথ্য দেই, যেটা বলা হচ্ছিল যে শিখাইন যে হোটেল, সেখানে যে এসি অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্লাস্ট করেছিল। পুলিশ সূত্রে খবর যে আসলে 3 তলে একটি রাখা ফ্রিজ ব্লাস্ট করে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন এদিকে মরদেহ কখন পৌঁছায় সেদিকে নজর সবার। দিশা, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয় পরবর্তী সংযোগে আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন সাতক্ষীরার 2 বাসিন্দা। এই খবরে শোকের ছায়া নেমেছে কালীগঞ্জ উপজেলার বরেয়া ও তেতুলিয়া গ্রামে। স্বজনদের এখন একটাই চাওয়া, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক। বরুণ ব্যানার্জির পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। একটু সুস্থ হয়ে বাড়ি ফেরার আশায় ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন সাতক্ষীরার কালীগঞ্জের আলিমুজ্জামান সাজু ও তেতুলিয়া গ্রামের রেবতী সরকার। মঙ্গলবার কলকাতার হোটেলের আগুনে প্রাণ হারান এই দুজন। তাদের মৃত্যুর খবর নিজ এলাকায় পৌঁছাতেই কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। স্বজনরা জানান, কথা ছিল শুক্রবার বাড়ি ফিরে একসাথে নামাজ পড়বে সাজু। অন্যদিকে বেঙ্গালুরু থেকে চিকিৎসা নিয়ে ফেরার পথে রাত হওয়ায় কলকাতার হোটেলে অবস্থান করছিলেন রেবতী। এসির বিস্ফোরণে সেখান থেকে আর জীবিত ফেরা হয়নি তারও। আমরা রাষ্ট্রপক্ষের কাছে জোর দাবি জানাই, তারা যেন যত দ্রুত সম্ভব লাশটি আমাদের কাছে দিয়ে দেয়, আমরা আপনজনেরা তাকে কবরস্থ করতে পারি। সবাই মোটামুটি আমরা যোগাযোগ করছি আজকের ভিতরেই, যাতে আমরা লাশটা নিয়ে আসতে পারি। প্রিয়জনদের হারিয়ে শোকে কাতর পরিবারগুলো। স্বজনরা এখন অপেক্ষায় শেষবারের মতো মরদেহ দেখার। তার মারার ঘটনা আমরা কালকে রাত 9টার সময় জানতে পেরেছি। আর হচ্ছেন একটা ছেলে একটা মেয়ে, আর স্বামী হচ্ছেন বাইরে কাজ করে, বাইরের স্বামীর সাথে কোনো আর কন্ট্যাক্ট হয়নি। রেপোতে আমাদের যা সম্পর্ক হয়, আমরা এক জায়গায় বসবাস করি, উনি ভালো, আচার ব্যবহার সব কিছু ভালো। এদিকে প্রশাসন জানিয়েছে মরদেহ দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তারা দুইজন ভারতের চিকিৎসাধীন অবস্থায় হোটেলে অবস্থানকালে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত হয়েছেন। এ বিষয়ে তাদের লাশ আনার প্রক্রিয়া চলমান রয়েছে। সবশেষ কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুত মরদেহ সাতক্ষীরায় পাঠানো হবে। শান্তা ইসলাম, ৭১। 21 আগস্ট থেকে শুরু হয়ে আগামী 3 দিন সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তবে 24 তারিখ থেকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বাড়বে, যার স্থায়ী হবে 26 তারিখ পর্যন্ত। এই সময়ে উত্তর অঞ্চলে বৃষ্টিপাত কমে আসবে, তবে রাজধানীতে খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া অফিস বলছে, জুন থেকে শুরু হওয়া বৃষ্টি জুলাইতে গিয়ে বাড়ে, আগস্টে কমতে থাকে। তাই সারা দেশে এই বৃষ্টির স্বস্তির। এই সময়ে ঘূর্ণিঝড়ের কোনো শঙ্কাও তেমন নেই। গেল 24 ঘন্টায় ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। 24 ঘন্টায় সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে রেকর্ড করা হয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস। এই 3টা ডিভিশনে বৃষ্টির সম্ভাবনাটা বেশি, অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। আর অন্য জায়গায় আমরা ফিউ প্লেসেস বা 2-1 জায়গায় বা কিছু কিছু জায়গায় যেটা বলি। আর তবে 24 তারিখের কাছাকাছি সময়ে আমাদের চিটাগং ডিভিশন বা আমাদের সাউদার্ন পার্টে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। আর আগামী 21, 22, 23 এই মোটামুটি বৃষ্টি যেটা উত্তরের পাটে, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেটে যেমন হতে পারে, চিটাগংয়ে সামান্য বেশি পরিমাণ বেশি বৃষ্টি পেতে পারে। তবে 24 তারিখের দিকে যদি একটা লঘুচাপ তৈরি হয় ল্যান্ডের কাছাকাছি সময়, উপকূলের কাছাকাছি, তখন ওইটার প্রভাবে বাতাস একটু তৈরি হতে পারে বেশি, এবং বৃষ্টির পরিমাণটা আমাদের সাউদার্ন পার্টে বেশি হতে পারে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।